মন্দির নিয়ে তারপরে যে যারা হিন্দুরা আছেন তাদের মধ্যে প্রতিক্রিয়াশীল যে গোষ্ঠীটা আছে তারা যেই ধরনের উগ্র কথাবার্তা বলা শুরু করেছে, চৈতালির কথা আপনারা বললেন, এই সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে ফজলুর রহমান বক্তব্য যেটা দিলেন যে মন্দির করতে দিলে আসলে সমস্যা কি ছিল? পারভেজ, এখানে আপনি খুবই ভালো একটি পয়েন্ট তুলে ধরেছেন। আমিও সেইটাই নোট করেছি আর কি, সেটাই বলবো বলে ভাবছিলাম আর কি। আমি তিনটা ব্যক্তির উদ্ধৃতি দিতে চাচ্ছিলাম আর কি। এক নম্বর হলো এই ইসরায়েলের সেই রাষ্ট্রদূত ভারতের, তিনি যে বক্তব্য দিয়েছেন। এরপরে হচ্ছে যে ইন্ডিয়ান একজন রাষ্ট্রদূত বাংলাদেশে, বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ একজন বাংলাদেশে একটা বক্তব্য দিয়েছেন এসে বাংলাদেশের কথা বলছেন। হ্যাঁ, দীনেশ ত্রিবেদী সংক্রান্ত হাই কমিশন, সরি। এরপরে হচ্ছে শুভেন্দু তো বক্তব্য দিয়েই যাচ্ছেন আর কি। আমার যেটা আর কি বক্তব্য আর কি, যে ইন্ডিয়ার এই ইস্যুগুলো যেগুলো, এগুলো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র দপ্তর এর পক্ষ থেকে ক্লিয়ার থাকতে হবে। এবং সবগুলোই কিন্তু বাংলাদেশের, যে আমরা শুধু বলি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যে এখানকার তাজিব তমদ্দুন জড়িত, ইসলাম যে একটা বড় ধরনের বিষয়, এটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করি না। আমরা কি এটাকে পাশ কাটাই দিই। আমরা মনে করি যে এখানে এই স্বাধীনতা সার্বভৌমত্ব একটা বিষয়, ইসলাম, অন্য ধর্ম, এগুলো আরেকটা বিষয়। যে না, এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে মানুষের কালচার, ধর্মবিশ্বাস, এগুলো একটা বড় ধরনের বিষয়, এবং সেটার উপর একের পর এক হামলা হবে, আর সেটার এগেইনস্টে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হবে না, ক্লিয়ার করা হবে না। এটি আমাদের জন্য একটা বড় ধরনের বাধা বলে আমি মনে করছি। কোনটার কথা বলছেন আপনি? যে আমি তিনটার কথাই বলেছি, তিনটাকেই অবশ্যই অ্যাড্রেস করে ক্লিয়ার করা দরকার ছিল, এবং যখন বলেছে তখনই তার কাউন্টার দেওয়াটা জরুরি ছিল। আর ওভারঅল আমি যেটি বলবো, যে ইন্ডিয়া ইস্যুতে বাংলাদেশকে আগে ক্লিয়ার কনসেপ্ট মানুষের সকলের কাছে ক্লিয়ার করতে হবে। ইন্ডিয়া আমাদের জন্য একটা ফ্যাক্ট, বন্ধু হিসেবে ফ্যাক্ট, বড় প্রতিবেশী হিসেবে ফ্যাক্ট, কি বলে এটাকে, বড় সীমান্ত হিসেবে সংকট চলছে সেটা ফ্যাক্ট। এরপরে হচ্ছে হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র, সেটা একটা ফ্যাক্ট। আমাদের সাথে বাণিজ্য চুক্তি, নানান ধরনের ফ্যাক্ট আর কি। যেহেতু সে ফ্যাক্ট, এই জন্য তার ব্যাপারে আমাদের কনসেপ্ট আমাদের মানুষের কাছে ক্লিয়ার রাখতে হবে, এবং আমাদের বক্তব্যটা কি সেটা ক্লিয়ার রাখতে হবে। এরপরে হচ্ছে যে জঙ্গিবাদের উত্থান, এটা হবে কি না হবে সেটাও কিন্তু ডিসাইড হয়ে যাবে এই বক্তব্যের মধ্যে, ক্লিয়ার হয়ে যাবে। যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু মানুষ সিদ্ধান্ত নিতে পারবে যে সে সাদা পতাকা উড়াবে কি উড়াবে না। কিন্তু আমরা তো দেখি যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের কর্মকাণ্ড হয়, জামাত ইসলামী খুব বেশি কথাটা তো বলে না। আমরা কেন কথা বলবো না? প্রত্যেকেই কথা বলেছি আমরা, প্রত্যেক জায়গা থেকে। এই যে এই বিষয়ে আপনারা এই প্রত্যেকটা ইস্যুতে শুভেন্দুর বক্তব্যকে নিয়ে আমরা, শুভেন্দুর কথা বলছি না আমি, শুভেন্দু সেটা তো আসছে, এটা তো সারা বাংলাদেশের মানুষ। আমি শুধু এটুকু বলি যে পুশিন একটা ফ্যাক্টর, আমি বলি আর কি, পুশিন একটা ভয়ঙ্কর ফ্যাক্টর বা ইস্যু হওয়া, মানে কি বলে এটাকে, বাস্তব আলোচনা আছে এখন আর কি। সেটা নিয়ে নোটিশ দেওয়া হয়েছে, এবং সেই নোটিশটা গায়েব করে দেওয়া হয়েছে, বারবার জানতে চাওয়া হয়েছে, এবং আমি ওই প্রসঙ্গটা বলি না। আমি বলছি যে এই যে ঘটনাগুলোকে তৈরি করা, পোট্রে করার চেষ্টা করাটা, এই যে হারুন ইজাহার সাহেব যে এই তার বক্তব্যের পরে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এবং সেটির পরে যে বাংলাদেশে যে অন্যদের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতো যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেটি নিয়ে জামাত ইসলামী তো খুব সরব। না, এখানে ভুল ইন্টারপ্রিটেশন। এখানে ক্লিয়ার করলাম তো আমি, যে এই বক্তব্যগুলো প্রত্যেকটা নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে স্টেটমেন্ট আকারে না গেলেও ব্যক্তির বক্তব্য, দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য গেছে, এবং এগুলো নিয়ে আমরা বারবার কথা বলছি আর কি। এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনার কথাটা শুনে, যে আপনি বলছেন এটা জামাত ইসলামী কেন অ্যাড্রেস করছে না। কি আশ্চর্যের কথা! জামাত ইসলামী অ্যাড্রেস করার মানে কি অথরিটি? সে অ্যাড্রেস করবে না, কারোরই কোনো অ্যাড্রেস সেটা আমি বললাম করেছি, কিন্তু এখানে কি জামাত ইসলামী একটা ফ্যাক্টর? নো। এখানে জামাত, আপনি যদি ধরেই নেন যে বর্তমানে ভোটের রাজনীতিতে জামাত ইসলামী 68টা আসন নিয়ে সংসদে আছে, তো হিসাব মতো তো বোঝাই যাচ্ছে যে জামাত ইসলামী খুব মাইনর। মানে আমি যদি তর্কের খাতিরেও ধরি, আপনি জামাত ইসলামীকে এত বড় করে দেখবেন কোন এই মুহূর্তে? এটা কি জামাত ইসলামীর ইস্যু নাকি রাষ্ট্রীয়? আপনাকে জিজ্ঞেস করছি। না, আমাকে কেন জিজ্ঞেস করবেন? সব দলকেরই তো। না, এখানে আমাকে জিজ্ঞেস করতে পারেন না। আপনি রাষ্ট্রকে জিজ্ঞেস করতে পারেন, আপনি রাশেদ খান ভাইকে জিজ্ঞেস করতে পারেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোশ্চেন করেন না, যেহেতু উনি ওই দলের প্রতিনিধিত্ব করছেন, তাকে জিজ্ঞেস করবেন আপনি। আপনার দল এক্ষেত্রে কিন্তু সরকারের অংশ, আমরা সরকারের অংশ, ছায়া, প্রতিচ্ছবি ইত্যাদি ইত্যাদি বহু বক্তব্য আছে, কিন্তু এই মুহূর্তে এই ফ্যাক্টগুলো নিয়ে সিদ্ধান্তকারী ব্যক্তিত্ব বা সিদ্ধান্তকারী অথরিটি হচ্ছে সরকার। সেই জায়গায় আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। একইভাবে আমি বলবো যে এই যে মন্দির ইস্যু, এরপরে হলো যে চৈতালি সংক্রান্ত, বা এর শুধু চৈতালি কিন্তু একটা না, এই সরকার আসার পর এবং 5 আগস্টের পর থেকে বেশ কিছু চৈতালি কিন্তু আসছে, এবং তারা একের পর এক ইস্যু বানায় যাচ্ছে, বক্তব্য দিয়ে যাচ্ছে, তার কোনো প্রতিকার আমাদের এই দেশে কিন্তু হচ্ছে না। এটি কি ইন্টেরিম আমলে এবং কি এখন
আমরা দেখছি ওভারঅল। এই জন্য আমি শুরুতে কিন্তু বলেছি, সবার আগে একটাই বক্তব্য দিয়েছি যে আপনি এই সব আলোচনা করতেই পারবেন না যদি আগে সিদ্ধান্ত না নেন যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি নাই। এখন যদি আপনি ডিসিশন নেন যে না এদেশে কোনো আইন শৃঙ্খলা নাই, না 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 এখন বলে ফেলি, এখানে আমি নাই এদেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি বলবো যে এটা মানে একটা কি বলে আল্লাহর অশেষ রহমতে এই দেশ এখন চলতেছে। মানে সেটা কি আপনি যদি মূল্যায়ন করতে বলি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর এখনকারটা বলছি আমি, স্টিল অন্তর্বর্তীকালীন সময়, অন্তর্বর্তী সময়টা বললামই আর কি, যে সেই সময় অসংখ্য চৈতালির ঘটনা ঘটেছে, সেই সময় অসংখ্য মব হয়েছে এবং এগুলো ধর্মীয় উগ্রবাদ উস্কে দেওয়ার জন্য ঘটনা ঘটেছে। সেগুলোকে আমরা কেউ সাপোর্ট করি নাই, সবাই বক্তব্য দিয়েছি, বলেছে এবং সেগুলোর এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। বাট এটি আমরা এরকম মনে করতে পারি যে আনফরচুনেটলি ইন্টারিম আমলে ঘটে গেছে, তারা পারে নাই, তাদের সেই সক্ষমতা ছিল না। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার আছে, বলছি আমরা রাজনৈতিক সরকার আছে, সরি, সেই সরকার সিদ্ধান্ত নিচ্ছে না কেন? আমি তো বলছি আপনাকে যে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন দেশটা চলছে। এই দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে বলে আমরা, আচ্ছা এটা একটা কথা বলি ছোট্ট, আমি বলছি না, এটা সরকার দলের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্রতিদিন আমার মনে হয় যে 8-10 জন করে বলছেন, সরকারি দলের সদস্যরা মানে বিএনপি দলীয় সংসদ সদস্যরা, যে আইন শৃঙ্খলা আগে ঠেকান। ইভেন আমি তাজ্জব হয়ে গেছি যেগুলো আমাদের মতো যারা নতুন ইয়াং মানে কি বলে কেবল সংসদে গেছি, এরা বললে না হয় এটা একটু পাশ কাটায় যাওয়া যায়, সিনিয়র লিডাররা বলছেন, মন্ত্রীরা বলছেন এগুলো, কিন্তু কোনো প্রতিকার নাই, কোনো উদ্যোগ নাই। এবং এইগুলো শুনে স্বরাষ্ট্রমন্ত্রী শুনছেন বসে বসে, তার কি এগুলো সহ্য হয়? তিনি পদত্যাগ করতে পারতেন, আমি পারছি না, তাও করছেন না। সেই আগের কালচার সমস্যা। আপনি কোন ঘটনাটাকে স্পেসিফিকভাবে বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন চরম খারাপ অবস্থা? আপনি এমন কোন সেক্টর না, আপনি মাদকের একটা ভয়ঙ্কর মানে কি বলে যে ভয়াবহ পরিস্থিতি চলছে। এর বাইরে আসলে হলো যে হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে লক্ষ্মীপুরে 5জন একটা ফ্যামিলিতে হত্যা করা হলো গলা কেটে। এরপর শুধু রামি স্যার হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আরো অসংখ্য হত্যাকাণ্ড কিন্তু আমার এলাকায় শেরপুরে নালিতাবাড়িতে একটা ঘটেছে, ময়মনসিংহে ঘটেছে 3টা ঘটনা। একজন মন্ত্রী, একজন এমপি আজকে বলছেন যে তার এলাকায়, তিনি সরকার দলীয়, 3 সপ্তাহের মধ্যে 3টা ঘটনা ঘটেছে। নারী এমপি, আমি ভুলে গেছি এই মুহূর্তে নামটা বলতে পারছি না আর কি। 3 সপ্তাহের মধ্যে 3টা বড় ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো তাহলে এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের জন্য ভূমিকা রাখার কথা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেহেতু এরকম বিষয়ই পারে না, আপনি এখানে কিন্তু আন্তদেশীয় বিষয় কিন্তু আপনি নিয়ে এসেছেন, যে এটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ইস্যু নয়। তো এরা দেশীয় ইস্যুই সলভ করতে পারছে না, আন্ত ইস্যু কেমনে সলভ করবে? আপনি বলছেন যে সরকার ঠিকভাবে এই পুরো বিষয়গুলো অ্যাড্রেস করতে পারছে না। ইভেন আরেকটা লাস্ট কথা যেটা আমার ছিল, যে আমার মনে হয় যে সরকারের যেহেতু এই সবচেয়ে বড় ইস্যুটা এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, এই ইস্যুগুলো সলভ করার জন্য সকল মহল, এটা নট ফর বিরোধী দল, যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে বসা দরকার এবং এইগুলো নিয়ে আলোচনা করা দরকার এবং এটার ব্যাপারে একটা কি বলে গাইডলাইন্স তৈরি করা দরকার।